শঙ্খনীল কারাগারের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। রুনু টেবিল ল্যাম্প জ্বালিয়ে কী যেন একটা লিখছিল। আমাকে দেখেই হকচকিয়ে উঠে দাঁড়ালো। লেখা কাগজটা সন্তর্পণে আড়াল করে বলল, কি দাদা? কোথায়? কি করছিলি? রুনু টেনে টেনে বলল, অঙ্ক করছিলাম। বলতে গিয়ে যেন কথা বেঁধে গেল মুখে। একটু বিস্মিত হয়েই বেরিয়ে এলাম। রুনু কি কাউকে ভালোবাসার কথা লিখছে? বিচিত্র কিছু নয়। ওর যা স্বভাব, অকারণেই একে ওকে চিঠি লিখে ফেলতে বাধবে না। রুনু ঝুনু দুজনেই মস্ত বড় হয়েছে। আগের চেহারার কিছুই অবশিষ্ট নেই। স্বভাবও বদলেছে কিছুটা। দুজনেই অকাতরে হাসে। সারাদিন ধরেই হাসির শব্দ শুনি। কিছু না কিছু নিয়ে খিলখিল লেগেই আছে। ও মাগো, ঝুনুকে এই শাড়িতে কাজের বেটির মতো লাগছে, হি হি হি। ও রুনু, দেখ দেখ রাবেয়া আপা কী করছে, হি হি হি। আপা শুনো, আজ সকালে কি হয়েছে? আমি, হি হি হি, রাস্তা দিয়ে যাচ্ছি, হি হি হি। আবার অতি সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া। মুখ দেখাদেখি বন্ধ। কিছুক্ষণের ভেতর আবার মিটমাট। লুকিয়ে লুকিয়ে ম্যাটিনিটি সিনেমা দেখা। সাজগোজের দিকে প্রচণ্ড নজর। সব মিলিয়ে বেশ একটা দ্রুত পরিবর্তন। আগের যে রুনুঝুনুকে চিনতাম, এরা যেন সেই রুনুঝুনু নয়। বিশেষ করে এই গোপন চিঠি লেখার ভঙ্গিটা খট করে চোখে লাগে। রাবেয়া মোড়ায় বসে সোয়েটার সেলাই করছিল। তাকে বললাম, আচ্ছা, কোনো ছেলের সঙ্গে কি রুনুর চেনাজানা হয়েছে নাকি? রাবেয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, কিটকির কথা রাত দিন ভেবে ভেবে তোর এমন হয়েছে। কিটকির চিঠি পাসনি নাকি? না। আমার কেমন যেন সন্দেহ হলো। শরীফ সাহেবের ছেলেটা দেখি প্রায়ই আসে। মনসুর বোধহয় নাম। আসে, আসুক না। যখন ন্যাংটা থাকতো তখন থেকে এ বাড়িতে এসে খেলছে রুনুঝুনুর সঙ্গে। যখন খেলেছে তখন খেলেছে। এখন রুনুঝুনুও বড় হয়েছে, ও নিজেও বড় হয়েছে। কি বাজে ব্যাপার নিয়ে ফ্যাচ ফ্যাচ করছিস? বেশ তো, যদি ভালোবাসাবাসি হয় বিয়ে হবে। মনসুর চমৎকার ছেলে, ইঞ্জিনিয়ারিং পাশ করে কোথায় যেন চাকরিও পেয়েছে। এক কথায় সমস্যার সমাধান করে রাবেয়া সেলাইয়ে মন দিল। মন্টুটার ভীষণ পরিবর্তন হয়েছে, মস্ত জোয়ান। পড়াশোনায় তেমন মন নেই, প্রায়ই অনেক রাতে বাড়ি ফেরে। কি এক কায়দা বের করেছে, বাইরে থেকেই কুটুস করে বন্ধ দরজা খুলে ফেলে। পত্রিকায় নাকি মাঝে মাঝে তার কবিতা ছাপা হয়। যেদিন ছাপা হয় সেদিন লজ্জায় মুখ তুলে তাকায় না, যেন মস্ত অপরাধ করে ফেলেছে এমন হাবভাব। চমৎকার গানের গলা হয়েছে। গানের মাস্টার রেখে শিখালে ভালো হইতো। মাঝে মাঝে আপন মনে গায়। কোনো কোনো দিন নিজেই অনুরোধ করি, মন্টু একটা গান করতো। কোনটা? চাঁদের হাসির বাঁধ ভেঙেছে? রবীন্দ্রসঙ্গীত না, একটা আধুনিক গান শোন। বাতি নিভিয়ে দে, অন্ধকার গান জমবে। বাতি নিভিয়ে গান গাওয়া হয়, এবং গানের গলা শুনলেই বাবা টুকটুক করে হাজির। বাবার শরীর ভীষণ দুর্বল হয়েছে। হাঁপানি বাত সব একসঙ্গে চেপে ধরেছে। বিকালবেলায় একটু হাঁটেন, বাকি সময় বসে বসে কাটে। রাবেয়ার রাত ৮টা বাজতেই গরম তেল এনে বুক মালিশ করে দেয়। তখন বাবা বিড়বিড় করে আপন মনে কথা বলেন। রাবেয়া বলে, একা একা কী কথা বলছেন বাবা? না মা, কিছু বলছি না। কি আর বলবো? একটু আরাম হয়েছে? হবে না কেন মা? তোর মতো মেয়ে যার আছে তার হাজার দুঃখ কষ্ট থাকলেও কিছু হয় না। লক্ষ্মী মা আমার, আমার সোনার মা। আহ বাবা, কি বলেন, লজ্জা লাগে। তাহলে থাক, মনে মনে তোর গুণ গাই। বাবা চুপ করেন। সবচেয়ে ছোট যে নিনু, সেও দেখতে দেখতে বড় হয়ে গেল। মার চেয়েও রূপসী হয়েছে সে। পাতলা ঠোঁট, একটু থ্যাবড়া নাক, বড় 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 ভাষা চোখ, সবসময় ছলছল করছে। ওই তো সেদিন হামাগুড়ি দিয়ে বেড়াতো, থ থ থ বলে আপন মনে গান করত। আর আজ একা একা স্কুলে যায়, সাবলীল গর্বিত হাঁটার ভঙ্গি। একটু পাগলাটে হয়েছে সে। স্কুল থেকে ফিরে এসেই বই খাতা ছুঁড়ে ফেলে মেঝেতে। তারপর জাপটে ধরে রাবেয়াকে। ছাড় ছাড়, কী করছিস, ছাড়।
না, ছাড়ব না। কি বাজে অভ্যাস হয়েছে তোর। হোক, হাত মুখ ধুয়ে চা খা, পরে খাবো। এখন তোমাকে ধরে রাখবো। বেশ, ধরে থাক। রাবেয়া আপা, কি কোলে নাও। এত বড় মেয়ে কোলে নেব কি করে বোকা। না না, নিতেই হবে। তারপর দেখি নিনু রাবেয়ার কোলে উঠে লাজুক হাসি হাসে। আমার সঙ্গেও বেশ ভাব হয়েছে তার। রাতের খাওয়া হয়ে গেলে আমার বিছানায় উঠে এসে বালিশ নিয়ে কিছুক্ষণ দাপাদাপি করে। কি হচ্ছে রে নিনু। যুদ্ধ যুদ্ধ খেলছি দাদা। কি গল্প বলবে কখন। আরও পরে। এখন পড়াশোনা কর। না, আমি পড়ব না, যুদ্ধ যুদ্ধ খেলবো। বেশ, খেল। তুমি খেলবে না দাদা। না, আসে না। এই আসে না। এই বালিশটা তুমি নাও। হ্যাঁ, এবার মার তো দেখি আমাকে। রাবেয়ার আগের হাসি খুশি ভাব আর নেই। সারাক্ষণ দেখি একা একা থাকে। অনেক রাত পর্যন্ত তার ঘরে বাতি জ্বলে। রাত জেগে সে কি করে কে জানে। রাবেয়াটার জন্যে ভারী কষ্ট হয়। বিয়ে করল না শেষ পর্যন্ত। মেঘে মেঘে বেলা তো আর কম হয়নি। আমি মনে প্রাণে চাই তাকে হাসি খুশি রাখতে। মাঝে মাঝে বলি, রাবেয়া সিনেমা দেখবি। না, চল যাই সবাই মিলে। কত কতদিন ছবি দেখি না। তুই যা, রুনুঝুনুদের নিয়ে যা। কত কাজ ঘরের। যা কাজ রুনুঝুনুই করতে পারবে। আয়, তুই আর আমি দুজনে যাই। না রে, ইচ্ছে করছে না। তাহলে চল একটু বেরিয়ে আসি। কোথায়। তুই যেখানে বলিস। আজ থাক। আমি অস্বস্তিতে ছটফট করি। রাবেয়ার দিক চোখ তুলে তাকাতেও লজ্জা হয়। যেন তার মানসিক দুঃখ কষ্টের অনেকটা দায়ভার আমার। একদিন রাবেয়া নিজেই বলল, চল খোকা, বেরিয়ে আসি। আমি খুশি হয়ে বললাম, চল, সারাদিন আজ ঘুরবো। বল কোথায় কোথায় যাবি। প্রথম যাব আমার এক বন্ধুর বাসায়। একটা রিকশা নে। রিকশা যে বাড়ির সামনে থামলো তা দেখে আমি চমকালাম। রাজপ্রাসাদ নাকি। বাড়ির সামনে কি প্রকাণ্ড ফুলের বাগান। আমি বললাম, রাবেয়া তুই ঠিক জায়গায় এসেছিস তো। কার বাড়ি এটা। আবিদ হোসেনের। ওই যে ছোটবেলায় আমাকে গাড়িতে করে স্কুলে পৌঁছে দিত। বাসা কি করে চিনলি। এসেছিলাম তো তার সঙ্গে বাসায়। আবিদ হোসেন বাসায় ছিলেন না। একজন বিদেশিনী মহিলা খুব আন্তরিকভাবে আমাদের বসতে বললেন। কি দরকার বারবার জিজ্ঞেস করলেন। চমৎকার বাংলা বলেন তিনি। রাবেয়া বলল, কোনো প্রয়োজন নেই, এমনি বেড়াতে এসেছি। ছোটবেলায় তিনি আমার বন্ধু ছিলেন। ভদ্রমহিলা কফি করে খাওয়ালেন। বেরিয়ে আসবার সময় মস্ত বড় বড় কটি গোলাপ তুলে তোড়া করে দিলেন রাবেয়ার হাতে। একজন অপরিচিত বিদেশিনীর এমন ব্যবহার সত্যিই আশা করা যায় না। রাবেয়া বেরিয়ে এসে বলল, চল খোকা, এই ফুলগুলি মার কবরে দিয়ে আসি। এই 3টা দিবি তুই, বাকি 3টা দিব আমি। আয় যাই। বেশ কেটে যাচ্ছে দিন। কিটকির চিঠি হঠাৎ মাঝে মাঝে এসে পড়ে। কেমন আছেন। ভালো আছি গোছের। একঘেয়ে জীবনের মধ্যে এইটুকুই যেন ব্যতিক্রম। হঠাৎ করে একদিন সবার একঘেয়েমি কেটে গেল। মনসুরের বাবা এক সন্ধ্যায় বেড়াতে এসে অনেক ভনিতার পর বাবাকে বললেন, আপনার মেয়ে রুনুকে যদি দেন আমাদের কাছে বড় খুশি হই। মনসুরের নিজের খুব ইচ্ছা। মনসুরকে আপনি ছোটবেলা থেকেই দেখছেন। চাকরিও পেয়েছে চিটাগাং স্টিল মিলে। 900 টাকার মতো বেতন, কোয়ার্টার আছে। তাছাড়া আপনার মেয়েরও মনে হয় কোনো অমত নেই। বাবা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। 12ই আশ্বিন বিয়ের দিন ঠিক হয়ে গেল। 1 মিনিটে বদলে গেল সারাটা বাড়ি। বাবার সমস্ত অসুস্থতা কোথায় গেল জানি না। বিয়ে নিয়ে এর সঙ্গে আলাপ করা, ওর কাছে যাওয়া, বাজারের হাল অবস্থা দেখা, মেয়েকে কী দিয়ে সাজিয়ে দেবেন তার সম্বন্ধে খোঁজ নেওয়া, এক মুহূর্ত বিশ্রাম রইল না তার। মন্টু তার বন্ধুদের নিয়ে এসে সারাক্ষণই হইচই করছে। গেট কোথায় হবে, ইলেকট্রিকের বাল্বে সাজানো হবে কিনা, কার্ডটি কয়টি ছাপাতে হবে, নিমন্ত্রণের ভাষাটি কীরকম হবে, এ নিয়ে তার ব্যস্ততা প্রায় সীমাহীন। রাবেয়াকে নিয়ে আমি কেনাকাটা করতে প্রায়ই বেরিয়ে যাই। ঝুনুটা সারাক্ষণ আহ্লাদি করে বেড়ায়। শীতের শুরুতে ঠান্ডা আবহাওয়াতে এমনিতেই একটা উৎসবের ছোঁয়াচ থাকে। বিয়ের উৎসবটা যুক্ত হয়েছে তার সাথে। রুনুর চাঞ্চল্য
রুনুর চাঞ্চল্য কমে গেছে, হইচই করার স্বভাব মুছে গেছে একেবারে। সারাদিন শুয়ে শুয়ে গান শোনে, একটু যে কোথাও যাবে আমাদের সঙ্গে কিংবা বাইরে বারান্দায় এসে বসবে তাও নয়। দুপুরটা কাটায় ঘুমিয়ে ঘুমিয়ে, বড় ভালো লাগে দেখে। যদি বলি, কী রে রুনু, বিয়ের আগেই বদলে গেছিস দেখি। যাও দাদা, ভালো লাগে না। তোর চিটাগাংয়ের বাড়িতে বেড়াতে গেলে খাতির যত্ন করবি তো? না, করব না। তোমাকে বাইরে দাঁড়া করেই রাখবো। রুনুর চোখ জ্বলজ্বল করে, সারা শরীরে আসন্ন উৎসবের কী গভীর ছায়া। মনসুর দেখি প্রায়ই আসে। একদিন সিনেমার টিকিট নিয়ে এলো রুনুঝুনুর জন্যে। রুনু কিছুতেই যাবে না। রুনু বলে, নিনুকে নিয়ে যাক। নিনিও যাবে না। আমার জন্যে তো আনেনি, আমি কেন যাব? এই বয়সেই পাকা পাকা কথা। একদিন যে মনসুরের সঙ্গে হেসে হেসে সারা দুপুর গল্প করেছে, আজকে তার সাড়া পেলেই রুনু বন্দি হয়ে যায় নিজের ঘরে। রাবেয়া হেসে হেসে বলে, বেচারা বসে থাকতে থাকতে পায়ে ঝিঝি ধরিয়ে ফেলেছে। রুনু, যা, বেচারাকে দর্শন দিয়ে আয়। থাকুক বসে, আমি যাচ্ছি না। কেন যাবি না? রোজ রোজ বেহায়ার মতো আসবে, লজ্জা লাগে না বুঝি? ঝুনু আর নিনুকে নিয়ে গল্প করে বেচারা সময় কাটায়। দেখতে দেখতে বিয়ের দিন এসে পড়ল। বাবার দুজন ফুপু আসলেন, তার চাচাতো ভাইও ছেলে মেয়ে নিয়ে আসলেন। বাড়ির লোকজনে গমগম করতে লাগলো, মন্টু কোত্থেকে একটি রেকর্ড প্লেয়ার এনেছে, সেখানে তার স্বরে রাত দিন আধুনিক গান হচ্ছে। ফুপুর ছেলে মেয়ে কটির হল্লায় কান পাতা যাচ্ছে না। আশেপাশের বাড়ির ছেলেমেয়েরাও যোগ দিয়েছে তাদের সঙ্গে। পাড়ার ছেলেরা নিজেরাই বাঁশ কেটে মেরাপ বাঁধার জোগাড় করছে। বেশ লাগছে, উৎসবের নেশা ধরানো আমেজ। কলেজ থেকে 7 দিনের ছুটি নিয়ে এলাম। 3 দিন পর বিয়ে। দম ফেলার ফুরসত নেই। দুপুরের ঘুম বিসর্জন দিয়ে কিসের যেন হিসাব কষছি। রাবেয়া পাশেই বসে। রুনুঝুনু আর ফুপুর 2 মেয়ে লুডো খেলতে বসেছে। বাবা গেছেন নানার বাড়ি। নিনুটা এলো এমন সময়। হাসি মুখে বলল, দাদা, তোমাকে ডাকে। কে? নতুন দুলাভাই ইঞ্জিনিয়ার সাহেব। রুনু লজ্জায় লাল হয়ে ওঠে। রাবেয়া বলে, বসে রাবেয়া বলে, বসে। রাবেয়া বলে বসে, আহা, বেচারার আর তর সইছে না। আমি স্যান্ডেল পায়ে নিচে নামি। বসার ঘরে মনসুর মুখ নিচু করে বসে। আমাকে দেখে উঠে দাঁড়ালো। কি ব্যাপার ভাই, কিছু বলবে? ঝুনু দরজার ফাঁক দিয়ে উঁকি দিতে লাগলো। মনসুর বলল, আপনি যদি একটু বাইরে আসেন, খুব জরুরি। আমি চমকে উঠলাম, কি হয়েছে এর মধ্যে? ঘরে না আসেন, এই চায়ের দোকানটায় বসি। মনসুর মুখ শুকনো, চোখের নিচে কালি পড়েছে, অপ্রকৃতস্থের মতো চাউনি। চায়ের দোকানে বসে সে কাশতে লাগলো। আমি বললাম, কি ব্যাপার, খুলে বলো। এই চিঠিটা একটু পড়েন। গোটা গোটা অক্ষরে লেখা, আধপাতার একটা চিঠি। সবুজ নামে একটি ছেলেকে লেখা। সবুজের সঙ্গে সে সিনেমায় যেতে পারবে না। বাসার বাসার সবাই সন্দেহ করবে। রুনুই লিখেছে 3 মাস আগে। স্তম্ভিত হয়ে গেলাম। কই পেয়েছে এই চিঠি? সবুজ কাল রাতে আমাকে দিয়ে গিয়েছে। ও, কথা বলতে আমার সময় লাগলো। আর বলবই বা কি? শুকনো গলায় বললাম, আমাকে কি করতে বলো? বিয়ে ভেঙে দিতে চাও? না মানে, এত আয়োজন, এত কিছু, মানে তুমি কি রুনুর সঙ্গে এ নিয়ে কথা বলতে চাও? না না, কি বলবো আমি? তবে আপনাদের যদি আপত্তি না থাকে, তাহলে ঝুনুকে আমি বিয়ে করতে পারি। সে কি করে হয়? সব করা হয়েছে রুনুর নামে, আজ হঠাৎ করে। আপনি ভালো করে ভেবে দেখুন, তাহলে সব দিক রক্ষা হয়। সব দিক রক্ষার তেমন দরকার নেই। একটা মেয়ে একটা চিঠি লিখে ফেলেছে, এই বয়সে খুব অস্বাভাবিক নয় সেটা। সবুজ আমাকে আরও বলেছে। কি বলেছে? না, সে আমি আপনাকে বলতে পারবো না। সে তো মিথ্যা কথাও বলতে পারে। আপনি বরং ঝুনুর সঙ্গে। না, আমি তাহলে রুনুর সঙ্গে একটু কথা বলি। না, রুনুকে আর কি বলবে? যা বলবার আমি বলবো। আমি রুনুর দিকে চোখ তুলে তাকাতে পারছিলাম না। আসন্ন উৎসবের আনন্দ তার চোখে মুখে। সমস্ত ব্যাপারটার জন্যে রুনুকেই দায়ী করা উচিত, কিন্তু কিছুতেই করতে পারছি না। রুনুকে আমি বড় ভালোবাসি।
এই ঘটনা তাকে এক্ষুনি জানানো উচিত, কিন্তু কি করে বলবো ভেবে বুক ভেঙে গেল। রাবেয়াকেই জানালাম প্রথম। রাবেয়া প্রথমটায় হকচকিয়ে গেল, শেষটায় কেঁদে ফেলল ঝরঝর করে। রাবেয়া শক্ত রাবেয়া বড় শক্ত ধাঁচের মেয়ে, তার চোখে পানি দেখছি খুব কম। রাবেয়া বলল, তুই রুনুকে সমস্ত বল, ওকে নিয়ে বাইরে কোথাও বেড়াতে যা, বাবাকে আমি বলবো। রুনুকে এক চাইনিজ রেস্তোরাঁয় নিয়ে গেলাম। ফ্যামিলি কেবিন ফ্যামিলি কেবিনে তার মুখোমুখি বসে আমি গভীর বেদনা বোধ হচ্ছিল। রুনুই প্রথম কথা বলল, দাদা তুমি কি কিছু বলবে? না, শেষবারের মতো ভালো খাওয়াবে। না রে, কিছু কথা আছে। বুঝতে পারছি তুমি কি বলবে। বলতো, তুমি কিটকির কথা বলবে তাই না? না, কিটকির কথা নয়। আচ্ছা রুনু, ধর তোর বিয়েটা যদি ভেঙে যায় কোনো কারণে, মনে কর বিয়েটা হলো না, এসব বলছো কেন দাদা, কি হয়েছে? তুই সবুজ নামে কোনো ছেলেকে চিঠি লিখেছিলি? রুনু বড় বড় চোখে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে বলল, হ্যাঁ লিখেছিলাম। তার জন্য কিছু হয়েছে? হ্যাঁ, মনসুর তোকে বিয়ে করতে চাইছে না। কি বলে সে? সে ঝুনুকে বিয়ে করতে রাজি। রুনু চেষ্টা করলো খুব স্বাভাবিকভাবে কথা বলতে, কিন্তু মানুষের মন ভেঙে গেলে সে আর যাই পারুক স্বাভাবিক হতে পারে না। খাবার নাড়াচাড়া করতে করতে রুনু সিনেমার কথা তুলল। তার কোনো বন্ধু এক কবিকে বিয়ে করে রোজ রাতে একগাদা আধুনিক কবিতা শুনছে। সে কথা খুব হেসে হেসে বলতে চেষ্টা করলো। ঝুনু কেন যে এত মোটা হয়ে যাচ্ছে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলো, এবং একসময় খাবারটা এত ঝাল বলে রুমাল বের করে চোখ মুছতে মুছতে লাগলো। আমি চুপ করে বসে রইলাম। রুনু ধরা গলায় বলল, দাদা তুমি মন খারাপ করো না, তোমার মন খারাপ দেখলে আমি সত্যি কেঁদে ফেলবো। আমি বললাম, কোথাও বেড়াতে যাবি রুনু? কোথায়? সীতাকুণ্ড যাবি? চন্দ্রনাথ পাহাড় থেকে দূরের সমুদ্র খুব সুন্দর দেখায়। রুনু কাতর গলায় বলল, যাবো দাদা, কবে নিয়ে যাবে? চল কালই যাই। না, ঝুনুর বিয়ের পর চল। ঝুনুর সঙ্গে এই ছেলের বিয়ে আমি হতে দেব না। তুমি বুঝতে পারছো না দাদা। খুব বুঝছি। বিয়ে হলে ঝুনু খুশি হবে, হোক খুশি, এই নিয়ে আমি আর কিছু বলতে চাই না। রুনু রুনুকে নিয়ে বের হয়ে গেলাম। তখন সন্ধ্যা উতরে গেছে। রাতের নিয়ন আলো জ্বলে গেছে দোকানপাটে, ঝকঝক করছে আলো। রুনু খুব ক্লান্ত পায়ে হাঁটতে লাগলো। আমি তাকে কি আর বলি। 12ই আশ্বিন ঝুনুর বিয়ে হয়ে গেল মনসুরের সঙ্গে। বাবা আর রাবেয়ার প্রবল মতের সামনে টিকতে পারলাম না। ঝুনু বেশ অবাক হয়েছিল। তাকে কিছু বলা হয়নি, তবে সে যে আঁচ করতে পেরেছে তা বোঝা যাচ্ছিল। ঝুনু কতটা আপত্তি করবে মনে করেছিলাম ততটা করেনি দেখে কিছুটা বিস্মিত হয়েছি। আত্মীয়স্বজনরা কী বুঝল কে জানে, বিশেষ উচ্চবাচ্য করল না। শুধু মন্টু বিয়ের আগের দিন বাসা ছেড়ে চলে গেল। তার নাকি কোথায় যাওয়া অত্যন্ত প্রয়োজন, বিয়ের পর ফিরবে। বাবা স্থবির আলস্যে ইজি চেয়ারে শুয়ে শুয়ে সিগারেট টানতে লাগলেন। বিয়েতে রুনুটা আহ্লাদি করল সবচেয়ে বেশি। গান গেয়ে গল্প বলে আসর জমিয়ে রাখল। তার জন্য ফুপুর ফাজিল মেয়েটা পর্যন্ত ঢং করার সুযোগ পেল না। আসর ভাঙল অনেক রাতে। ছোট ছোট ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়েছে, মেয়েরা আড়ি পেতেছে বাসর ঘরে, বরযাত্রীরা হইচই করে তাস খেলছে। সারাদিনের পরিশ্রমের খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। সব ক্লান্তি ঝেড়ে ফেলে রুনুর ঘরে এসে দাঁড়ালাম। টেবিল ল্যাম্পে শেড দিয়ে রেখেছে। ঘরে আড়াআড়িভাবে একটা লম্বা ছায়া পড়েছে আমার। রুনুর মুখ দেখা যাচ্ছে না। এলোমেলো হয়ে পড়ে থাকা তার অবসন্ন শরীর চুপচাপ হয়ে পড়ে আছে। আমি নিঃশব্দে বসলাম রুনুর পাশে। রুনু রুনু চমকে ওঠে রুনু চমকে উঠে বলল, কে? ও দাদা, কখন এসেছো, কি হয়েছে? না কিছু হয়নি, ভাবলাম তোর সঙ্গে একটু গল্প করি। রুনু অনেকক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। হঠাৎ করে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলতে লাগলো, তোর গা ছুঁয়ে বলছি দাদা, আমার একটুও খারাপ লাগছে না, আমি বেশ আছি। সবুজকে বিয়ে করবি রুনু? না না, ছি। না কেন? না, কক্ষনো না, ওটা একটা বদমাস। তবে যে চিঠি লিখেছিলি? এমনি তামাশা করতে।
ও যে লিখত খালি খালি। আয় রুনু, বাইরে হাঁটি একটু, দেখ কি জ্যোৎস্না। রুনু জানলা দিয়ে বাইরে তাকালো। সত্যি অপরূপ জ্যোৎস্নায় সব যেন ভেসে যাচ্ছে। চারদিক চিকচিক করছে নরম আলোয়। আপনাতে আপনাতেই মনের ভেতর একটা বিষণ্ণতা জমা হয়। আমি বললাম, এটা কী মাস বল তো রুনু? অক্টোবর মাস। বাংলা বল। বাংলাটা জানি না। ফাল্গুন? না, আশ্বিন। আশ্বিন মাসে সবচেয়ে সুন্দর জ্যোৎস্না হয়। আয় বাইরে গিয়ে দেখি। ঘরের বাইরে এসে দাঁড়াতেই মন জুড়িয়ে গেল। ঝিরঝির করে বাতাস বইছে, ফুটফুটে জ্যোৎস্নার চারিদিক। সব কেমন যেন স্বপ্নের মতো মনে হয়। বড় ভালো লাগলো। ওটা কে দাদা, ওই যে চেয়ারে বসে? তাকিয়ে দেখি কে যেন ইজি চেয়ারে মূর্তির মতো বসে আছে। একটা হাত অবসন্নভাবে ঝুলছে, অন্য হাতটি বুকের উপর রাখা। বসে থাকার সমস্ত ভঙ্গিটাই কেমন দিনহীন, কেমন দুঃখী। আমি বললাম, ও হচ্ছে রাবেয়া। চিনতে পারছিস না? না তো, চল আপার কাছে যাই। না, থাকুক একা একা। আয় এদিক আয়। রুনু হাঁটতে হাঁটতে আমার একটা হাত ধরল। ছোটবেলায় যেমন করতো তেমনিভাবে হাতের আঙুল দিয়ে খেলা করতে লাগলো। হালকা গলায় বলল, দাদা, তোমরা কি আমার উপর বিরক্ত হয়েছ? কেন? চিঠি লিখেছি বলে? তোর কি মনে হয়? রুনু কথা বলল না, চুপচাপ হাঁটতে থাকলো। আমি বললাম, রুনু, ছেলেবেলার কথা মনে পড়ে? কোন কথা? তুই যে একদিন পালিয়েছিলি। ও মনে আছে। ঝুনু একটা কাপ ভেঙে ফেলেছে, ভেঙেই দৌড়ে পালালো, আর আম্মা এসে আমার গালে ঠাস করে এক চড়। রুনু বলতে বলতে হাসতে লাগলো। আমি বললাম, তারপর কি ঝামেলায় পড়লাম সবাই। তোর কোনো খোঁজ নেই। সকাল গেল, দুপুর গেল, সন্ধ্যা গিয়ে রাত, তবু তোর খবর নেই। বাসায় খাওয়া দাওয়া বন্ধ। বাবা সারা দিন খুঁজেছেন এখানে ওখানে, আড়ালে আড়ালে চোখের পানি ফেলেছেন। আমি থানায় খবর দিতে গেছি, মা কিন্তু বেশ স্বাভাবিক, যেন কিছুই হয়নি। আর ঝুনুটা করলো কি? সন্ধ্যাবেলায় রাবেয়াকে জড়িয়ে ধরে ভেউ ভেউ করে সে কি কান্না। কোনো মতে বলল, আপা, আমিই ভেঙেছি কাপটা, রুনু ভাঙেনি। তোর সব মনে আছে রুনু? খুব মনে আছে। আমি চুপচাপ বসে আছি ছাদে। তোমরা কেউ তোমরা তো কেউ ছাদে খুঁজতে আসোনি। সারাদিন একা একা বসেছিলাম। রাত হতেই ভূতের ভয়ে নেমে এসেছি। তারপর কি হলো বল তো রুনু? আরেকটা চড় খেলাম। চড়টা কে দিয়েছিল মনে আছে? হ্যাঁ, তুমি। সশব্দে দুজন হেসে উঠলাম। কে? কে হাসছে? তাকিয়ে দেখি রাবেয়া টলতে টলতে আসছে। ও তোরা? বেশ ভয় পেয়েছি। হঠাৎ করে হাসলি, ধক করে উঠেছে বুকটা। বস রাবেয়া, গল্প করি। না, ভোর হয়ে আসছে দেখছিস না? সবাই চাটা খাবে। এত মানুষের ব্যাপার, আমি রান্নাঘরে যাই। চল আপা, আমিও যাই। আমি একা একা বসে রইলাম। ভোরের কাকের কা কা শোনাচ্ছে। আকাশ ফর্সা হয়ে উঠেছে ধীরে ধীরে। বুঝতে পারছি না মনের ভিতর জমে থাকা অবসাদ কেটে যাচ্ছে। ঠিক ভোর হওয়ার মুহূর্তে মনের গ্লানি কেটে যায়। সুন্দর সুখের স্মৃতিগুলি ফিরে আসে। কিটকি লিখেছে, গতকাল নৌকায় করে 6 মাইল উত্তরে ক্যান্সি সিটিতে গিয়েছিলাম বেড়াতে। ওমা, আমাদের দেশের ময়লা ঘিঞ্জি চাঁদপুরের মতো দেখতে। এটিকে আবার বাহার করে বলা হচ্ছে সিটি। শহরটা বাজে, বমি আসে। কিন্তু শহর থেকেই বেরুলেই চোখ ভরে ওঠে। নীল সমুদ্র, নীল নীল পাহাড়, ঘন নীল আকাশ। উহ, কি অদ্ভুত! আমি যদি আপনি যদি আসতেন তাহলে খুব ভালো লাগতো আপনার, সত্যি বলছি। আইএ পরীক্ষায় রুনু ফেল করলো। বেশ অবাক হলাম আমরা। পড়াশোনায় আমরা সব ভাই বোনরাই ভালো। রুনু নিজ রুনু নিজে 700-র উপর নম্বর পেয়ে মেট্রিক পাশ করেছিল। অঙ্কে আর ভূগোলে লেটার মার্ক ছিল। পরীক্ষায় একবারে ফেল করে ফেলবে এটা কখনো ভাবা যায় না। কাগজে তার রোল নম্বর যখন কিছুতেই খুঁজে পাচ্ছি না, এবং রোল নম্বরটি পাওয়া যাবে না এটিও ধারণা করতে পারছি না, তখন রুনু বলল, খুঁজে লাভ হবে না দাদা, আমি ফেল করেছি। ফেল করবি কেন? খাতায় যে কিছুই লিখিনি। ইতিহাসের খাতায় সম্রাট বাবরের ছবি এঁকে দিয়ে এসেছি। কার ছবি? সম্রাট বাবরের। আমি স্তম্ভিত হয়ে গেলাম। রুনু অবশ্যই বদলে যাচ্ছিল।
কিন্তু পরিবর্তনটা এত ধীর গতিতে হচ্ছিল যে আমি ঠিক ধরতে পারিনি। হয়তো বই নিয়ে পড়তে বসেছে, আমি যাচ্ছি পাশ দিয়ে, হঠাৎ ডাকলো, দাদা শোন একটু। কি? মানুষের গোস্ত যদি বাজারে বিক্রি হতো তাহলে তোমার গোস্ত হতো সবচেয়ে সস্তা। তুমি যা রোগা। এই জাতীয় কথাবার্তা রুনু আগে বলতো না। কিংবা আরেকটি উদাহরণ ধরা যাক। একদিন রাবেয়াকে গিয়ে সে বলেছে, আপা একটা কথা শুনবে? বল। তোমার মাথাটা কামিয়ে ফেলবে। রাবেয়া বিস্মিত হয়ে বলল, কেন রে? এমনি বলছি, ঠাট্টা করছি। রুনুর এ জাতীয় কথাবার্তা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। রুনু বদলে যাচ্ছিল, কথাবার্তা কমিয়ে দিচ্ছিল। অথচ তার মতো হইচই করা মেয়ে আমি খুব কম দেখেছি। বাসায় যতক্ষণ আছে গুনগুন করে গান গাইছে, রেডিও কানের কাছে নিয়ে উপুর হয়ে শুয়ে আছে বিছানায়। সিনেমার তো কথাই নেই, প্রতি সপ্তাহে দেখা চাই। আর হাতে টাকা পড় আর হাতে টাকা পড়তে না পড়তে ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে। যখনই দেখতাম রাতের খাওয়ার পর রুনু আমার ঘরে ঘুরঘুর করছে কিংবা আমার পরিষ্কার করে সাজানো বিছানা আবার নতুন করে ঝাড়ছে, তখনই বুঝতাম তার কিছু টাকার প্রয়োজন। কী রে রুনু, টাকা দরকার? না না, সেদিন যে 10 টাকা দিয়েছিলাম, খরচ করে ফেলেছিস? হুঁ। আরও চাই? না না। আচ্ছা আচ্ছা, প্যান্টের পকেটে হাত দে, মানিব্যাগ পেয়েছিস? খোল, নে, একটা নোট নিয়ে যা। আরে আরে, 10 টাকারটাই নিলি? আরে আরে, 10 টাকারটাই নিলি? ডাকাত একবারে। রুনু খিলখিল করে হেসে পালিয়ে যেত দ্রুত। সেই রুনু এমন বদলে গেল আমরা কেউ বুঝতে পারলাম না। পরীক্ষার রেজাল্ট শুনে তার কোনো ভাবান্তর নেই। সেদিন শুনি জানালা দিয়ে মুখ বের করে ওভারসিয়ার চাচাকে বলছে, ও চাচাজি শুনছেন? কি মা? আমার পরীক্ষার রেজাল্ট হয়েছে। কি রেজাল্ট? আমি ফেল করেছি চাচাজি। একমাত্র বাবাই রুনুকে ধরতে পেরেছিলেন। প্রায়ই বলতেন, রুনুটার কি কোনো অসুখ অসুখ করেছে? এমন দেখায় কেন? একদিন রুনুকে আসমানি রঙের একটা চমৎকার শাড়ি এনে এনে দিলেন। সিনেমা দেখাতে দেখাতে নিয়ে গেলেন। শেষ পর্যন্ত মন ভালো থাকবে বলে পাঠালেন রুনু পা শেষ পর্যন্ত মন ভালো থাকবে বলে পাঠালেন ঝুনুর কাছে। ঝুনুর বাসা থেকে ফিরে এসেই রুনু অসুখে পড়ল। প্রথমে একটু জ্বর জ্বর ভাব, সর্দি, গা ম্যাজ ম্যাজ, শেষটায় একেবারে শয্যাশয়ী। একদিন দুদিন করে দিন 15 হয়ে গেল, অসুখ আর সারে না। ডাক্তার কখনো বলে দুর্বলতা, কখনো বলে রক্তহীনতা, কখনো বলে লিভার ট্রাবল। ঠিক রোগটা আর ধরা পড়ে না। রাতে রাতে সে ঝড় ঝামেলা করে, নিজেই নিজে একটু ঘুমায় না, কাউকে ঘুমোতেও দেয় না। রাবেয়া প্রায় সারা রাত জেগে থাকে, মাথায় হাত বুলিয়ে দেয়, গল্প পড়ে শোনায়, পিঠ চুলকে দেয়। অনেক রাতে যখন রাবেয়া বলে, আমি একটু শুই রুনু, না না, শুলেই তুমি ঘুমিয়ে পড়বে, তোর বালিশে একটু মাথা রাখি, ভীষণ মাথা ধরেছে। উহু, তুমি বরং এক কাপ চা খেয়ে আসো, ঘুমোতে পারবে না। খোকাকে ডাকি, ও বসবে তোর পাশে। না, তুমি বসে থাকবে। কলেজ থেকে ফিরে আমি এসে বসি রুনুর পাশে। কী রে, জ্বর কমেছে? হ্যাঁ কমেছে। কপালে হাত দিয়ে কপালে হাত দিয়েই প্রবল জ্বরের আঁচ পাই। রুনু ঘোলাটে রুনু ঘোলাটে চোখে তাকায়। আমি বলি, বেশ জ্বর তো। কী রে, খারাপ লাগে? না, লাগে না। মাথায় হাত বুলিয়ে দেবো? দাও। চিটাগাং ভালো লেগেছে রুনু। চিটাগাং ভালো লেগেছিল রুনুর। হুঁ। সমুদ্র দেখতে গিয়েছিলি? না। আচ্ছা, একবার তোদের সবাইকে নিয়ে সমুদ্র দেখতে যাব, কক্সবাজারে। হোটেল ভাড়া করে থাকবো, খুব ফুর্তি করব, কি বলিস? হুঁ, করব। জ্বরের ঘোরে রুনু ছটফট করতে লাগলো। হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে বলে বলে উঠল, দাদা, ঝুনু এখন আমাকে একটুও দেখতে পারে না। কেন দেখতে পারে না? কি জানি কেন। আমার সঙ্গে কথা বলেনি, কিন্তু আমার কি দোষ? রুনুর জ্বর বাড়তেই থাকে। মন্টু চলে যায় ডাক্তার আনতে। রুনু আচ্ছন্ন হয়ে পড়ে থাকে। ভাত খেতে খেতে রাবেয়া বলে, খোকা শোন, তোকে একটা কথা বলি। কি কথা? রুনুটা বাঁচবে না রে। কি বলছিস আবোল তাবোল? আমার কেন জানি শুধু মনে হচ্ছে, কাল রাতে রুনুর জন্যে গরম পানি করে নিয়ে গেছি, দেখি ওর মাথার এক পাশে একজন মেয়ে বসে আছে। কি বলছিস এসব? হ্যাঁ সত্যি। কে যে বসেছিল ঠিক বলতে পারবো না, তবে আমার মনে হয় তিনি মা। অল্প কিছুক্ষণের জন্যে দেখেছি। যত সব রাবিশ।
না রে, ঠিকই। আমি ভয় পেয়ে বাবাকে ডেকে আনি। বাবাকে বলেছিস কিছু? না, বলিনি। দেখতে দেখতে রুনুর জ্বর খুব বাড়ল। ছটফট করতে লাগলো সে। ডাক্তার এসে দুটি ইঞ্জেকশন করলেন। মাথায় পানি ঢালতে বললেন। জ্বরের ঘোরে রুনু ভুলভাল বকতে লাগলো। বেশ করেছেন আপনি। হ্যাঁ, বেশ তো। ঠিক আছে, ঠিক আছে। কি বলছিস রুনু? রুনু স্বাভাবিক মানুষের মতো বলল, কই দাদা, কিছু বলছি না তো। রাবেয়াকে বলল, আপা এক গ্লাস পানি আন, কানায় কানায় ভরা থাকে যেন। আমি সবটা চুমুক দিয়ে খাবো। রুনু এক চুমুকে পানি খেলো। খুব স্বাভাবিক গলায় ডাকলো, বাবা। এই তো আমি। কি মা? একটু কোলে নেন না। বাবা রুনুকে কোলে নিলেন। বাবা বাবার পা কাঁপছিল। আমি বাবার একটা হাত ধরলাম। রুনুটা এই কদিনে ভীষণ রোগা হয়েছে। বাবার পিঠের উপর তার দুটি শীর্ণ হাত আড়াআড়ি ঝুলছে। রুনু বলল, বাবা বাইরে চলেন, বাইরে যাব। সবাই বাইরে এসে দাঁড়ালাম। সে রাতে খুব জ্যোৎস্না হয়েছিল। জাম গাছের পাতা চিকচিক করে জো- জাম গাছের পাতা চিকচিক করছিল জ্যোৎস্নায়। উঠোনে চমৎকার সব নকশা হয়েছিল গাছের পাতায় ছায়ায়। রুনু ফিসফিস করে বলল, বাবা কাল রাতে আমি মাকে দেখেছি। মা আমার মাথার পাশে এসে বসেছিলেন। আমি কি মারা যাচ্ছি বাবা? না। উম, না মা, ছি। মারা যাবে কেন? তোমরা কি রাগ করেছো আমার উপর? রাগ করবো কেন, মিষ্টি মা আমার। বাবা চুমু খেলেন রুনুর পিঠে। রুনু বলল, আমি যে আরেকটি ছেলেকে চিঠি লিখেছিলাম। রাবেয়া রুনুকে কোলে নিয়ে বসে আছে। বাবা আর মন্টু গেছেন ডাক্তার ডেকে আনতে। রুনু চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমাদের দিকে। তার ফর্সা সরু আঙুল থরথর করে কাঁপছে। সবাই বুঝতে পারছি রুনু মারা যাচ্ছে।